নমস্কার শ্রোতা বন্ধুরা, কথাকলির গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলের সাহিত্যপ্রেমিক মানুষেরা পাবেন ছোট বড় নানা গল্পের সমাহার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নানা রকম গল্প শুনতে থাকুন। এই চ্যানেলের গল্পগুলি আপনি সরাসরি পড়তে পারেন কথাকলির গল্প ফেসবুক পেজে। আমাদের চ্যানেলের আজকের নিবেদন অদৃশ্য জালিয়াত গল্পের দ্বিতীয় পর্ব। লেখক সুদীপ মুখার্জি। গল্প পাঠে টিনটিন, অন্যান্য চরিত্রে স্নেহা, অর্জুন, রূপম, পাভেল, রক্তিম ও আকাশ। আবহ সঙ্গীত সুমন। পোস্টার আরশি। গল্পটি রেকর্ডিং হয়েছে এনাক্ষী স্টুডিওতে। প্রথম পর্বে আপনারা শুনেছেন অদৃশ্য ফোন কল কিভাবে সমস্ত কলকাতার মানুষের মনে ত্রাসের সৃষ্টি করেছে এবং কিভাবে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় টাকা চলে যাচ্ছে তার কোনো চিহ্ন মাত্র নেই। পুলিশ অফিসার অপা, দেবু এবং বাচ্চুদা খুবই চিন্তিত এই বিষয়টি নিয়ে। তারা তাদের তদন্ত এবং জিজ্ঞাসাবাদ জোর কদমে চালিয়ে যাচ্ছে। এই অদৃশ্য ফোন এবং টাকা চুরির পিছনে কি একজনই আছে? তারা কি পারবে এই অদৃশ্য ফোন এবং টাকা চুরির রহস্যের সমাধান করতে? আমাদের চ্যানেলের আজকের নিবেদন অদৃশ্য জালিয়াতের দ্বিতীয় পর্ব। এরপর ৩-৪ দিন কেটে গেলেও আমরা এই কেসের কোনো হদিশ পেলাম না। কিন্তু তারপরে সেই অজানা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন চোর আরও ভয়ঙ্করভাবে তার কুকার্য শুরু করল। পরপর ৪ দিনে কলকাতায় ৬ জনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ২ কোটি টাকা একই রকমভাবে গায়েব হয়েছে। শুধু আমরা নয়, সাইবার ক্রাইম বিভাগও এই কেস নিয়ে দিশেহারা। আসলে নানা রকম সাইবার ক্রাইম আজকাল ঘটে থাকে, কিন্তু এই অপরাধের ধরন সম্পূর্ণ অন্যরকম। কোনো অত্যন্ত সুচারু বুদ্ধিসম্পন্ন ব্যক্তি বা কোনো চক্র কিভাবে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করছে, লেনদেনের সমস্ত রেকর্ডই বা কিভাবে মুছে দিচ্ছে, তা বড় বড় কম্পিউটার ও নেটওয়ার্ক বিশারদদের জ্ঞানের সীমানার বাইরে। জনগণ তাদের ব্যাংকে গচ্ছিত টাকা নিয়ে উদ্বিগ্ন, আর ব্যাংকের কর্মীদের অবস্থা আরও খারাপ, কারণ বেশ কিছু সংখ্যক জনগণ ধরেই নিয়েছে এর পেছনে ব্যাংকের লোক জড়িত। অনেক ব্যাংকে জনগণের ঝামেলার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। টিভি খুললেই চ্যানেলগুলোতে একটাই খবর, অদৃশ্য হ্যাকারদের কারসাজি। তার সাথে প্রায় সব চ্যানেলেই অনেক বুদ্ধিজীবীরা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে কাটাছেঁড়া করছেন। সঙ্গে চলছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগের তীব্র সমালোচনা। যেহেতু সবকটি ঘটনাই আমাদের কলকাতাতেই ঘটেছে, তাই বিরোধী দল শাসক দলের দিকে আঙুল তুলে মুণ্ডপাত করতেও ছাড়ছে না। আমাদের নাওয়া খাওয়া মাথায় উঠেছে। ওপর মহল থেকে প্রবল চাপ আসছে। কখন অফিসে ঢুকছি আর কখন বেরোচ্ছি তার কোনো ঠিক নেই। আর সেই অদৃশ্য হ্যাকার মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে তার কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের সিপি একদিন উচ্চ পর্যায়ের খুব গোপন জরুরি বৈঠক ডাকলেন। সেই বৈঠকে আমরা ৩ জন ছাড়াও সাইবার ক্রাইমের উচ্চ পদস্থ অফিসাররা উপস্থিত। সুতীর্থও আছে সেখানে। সঙ্গে বেশ কিছু কম্পিউটার ও নেটওয়ার্কিংয়ের বিশারদ আছেন, মোবাইল নেটওয়ার্কিং সংস্থার উচ্চপদস্থ অফিসার আছেন, আর আছেন বিভিন্ন অঞ্চলের ব্যাংকের আধিকারিক। মিটিং শুরু হতে ২-১ জনের কথা বলার পর অপাদি তার বক্তব্য রাখল। সে বলল, এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গেছে তাদের প্রত্যেকেরই একটা ব্যাপারে মিল আছে। সেটা হলো প্রত্যেকেরই কানেকশন উইশ কোম্পানির। তার মানে ধরা যেতে পারে সুরক্ষা সংক্রান্ত কোনো একটা সমস্যা হয়তো উইশ কোম্পানির আছে। কথা শুনে উইসের আধিকারিক মিস্টার বিনীত জাসওয়াল বললেন, देखिए मैडम जी, গ্রাহকের তথ্য সুরক্ষার জন্য আর 5টা নেটওয়ার্ক কোম্পানি যেভাবে কাজ করে আমরা তো সেই একইভাবেই কাজ করে আসছি। ঘটনাচক্রে হয়তো সবকটি ক্ষেত্রে মোবাইল কানেকশন উইশের, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের গ্রাহক সুরক্ষায় সমস্যা আসে। আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে আমাদের টেকনিক্যাল টিমের সাথে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সাইবার ক্রাইম আমাদের নেটওয়ার্কের সমস্ত বিষয় বিস্তারিতভাবে তদন্ত করতে পারে এবং এ ব্যাপারে আমরা পূর্ণ সহযোগিতা করব। মিটিংয়ে বারবার উত্তেজনার পারদ চড়ছিল। সিপি ম্যাডাম কারোর কোনো কথাই শুনলেন না। তিনি কড়া ভাষায় জানিয়ে দিলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই কেস সলভ করতে হবে।
দরকার হলে 24 ঘন্টা আপনারা কাজ করুন, সবার ছুটি বাতিল। আপনাদের স্পষ্ট করে বলতে হবে ঠিক কত দিন লাগবে, কারণ যে অপরাধ হয়ে চলেছে সেই অপরাধ তো আর হতে দেওয়া যায় না। বিনীত জয়সওয়াল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমরা সেটা বুঝতে পারছি, কিন্তু এর দায়বদ্ধতাটাও ব্যাংকেরও আছে। যে 6 জন গ্রাহকের টাকা চুরি গেছে তাদের মধ্যে 2 জনের নিউ ভারত ব্যাংক, 2 জনের জেএস ব্যাংক, একজনের সংকল্প ব্যাংক ও একজনের ইন্দো জাপান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়েছে। ব্যাংকেরও তো গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত করার দায়িত্ব আছে। এর মধ্যে নিউ ভারত ব্যাংক তো আবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বিনীতবাবুর কথা ঠিক। এবার সিপি ম্যাডামের দৃষ্টি গিয়ে পড়ল ব্যাংকের আধিকারিকদের উপর। তাদের সঙ্গে ব্যাংকের সাইবার বিভাগের আধিকারিকরাও এসেছিলেন। তারাও বিনীতবাবুর মতো আশ্বস্ত করলেন। তাদের বক্তব্য অনুযায়ী তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন লেনদেনের হদিশ বার করার জন্য, কিন্তু এই ধরনের অপরাধের সাথে তারাও অপরিচিত। এছাড়া কোনো গ্রাহকের টাকা এই ধরনের জালিয়াতির মাধ্যমে চুরি গেলে ব্যাংক সেই টাকা গ্রাহককে ফিরিয়ে দেয়, তাই এক্ষেত্রে তো ব্যাংকের ক্ষতি। সকাল 9:30 থেকে শুরু করে বিকেল 3টে অবধি নানা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে এই ম্যারাথন মিটিং শেষ হলো। অপাদি, আমি বা বাচ্চুদার বিশেষ কিছু বলার ছিল না, তবে পুরো সময় ধরে অপাদি সবার কথোপকথন খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেছে এবং মাঝে মাঝে ওর নোটবুকে কিছু লিখে নিচ্ছে। মিটিং থেকে বেরিয়ে দেখলাম অপাদির মুখ একেবারে গম্ভীর। টিফিন করতে করতে ফোন করলো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সুতীর্থকে। আমি পাশ থেকে শুধু দিদির কথাই শুনতে পেলাম। অপাদি সুতীর্থকে বলল, যে 4টি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গেছে সেই 4টি ব্যাংকের নেটওয়ার্ক ও কম্পিউটার অফিসিয়ালদের সম্পূর্ণ বায়োডাটা চাই। প্রথমে কলকাতা, তারপর বাকি জেলা ও সর্বশেষে অন্যান্য রাজ্য। তবে ব্যাংক থেকে এই ইনফরমেশন নিতে হবে অত্যন্ত গোপনীয়তার সাথে, যাতে ব্যাংকের কোনো লোক ঘুণাক্ষরেও না জানতে পারে। আর সমস্ত বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব যেন হয়। আর একটা ব্যাপার, উইশ কোম্পানির কলকাতায় সমস্ত কর্মচারীর বায়োডাটাও লাগবে। তার মধ্যে অবশ্যই যারা বিগত 1 বছরের মধ্যে চাকরি ছেড়েছে এবং কলকাতা থেকে বদলি হয়ে গেছে, তাদের বায়োডাটা বিশেষ জরুরি। ওরা যেন যুদ্ধকালীন তৎপরতায় এই ইনফরমেশন জোগাড়ের কাজটা করে দেয়। অপাদি ফোন রেখে বলল, এবার বোধহয় সত্যি নাজেহাল হওয়ার সময় এসেছে দেবু। কত কিছু ভাবছি, কিন্তু সব ভাবনা একটা জায়গা অবধি গিয়ে আর এগোচ্ছেই না। কারণ এই অপরাধীকে ধরতে গেলে নেটওয়ার্ক ও কম্পিউটারের যে জ্ঞান দরকার তা আমাদের নেই। আমি বললাম, আর ভুতুরে ফোন? সেটাও একটা বড় খটকা। একবার মনে হচ্ছে 2টো ঘটনার পিছনে একটাই মাথা, আবার মনে হচ্ছে 2টো আলাদা। আসলে এই হাইটেক ব্যাপার স্যাপারগুলোতে আমরা এতটাই অজ্ঞ। ধুর। রীতিমতো বিরক্তি প্রকাশ পেল অপাদির কথায়। বাচ্চুদা এতক্ষণ পর কথা বললেন। এই শোনো, সালাম দাও, আমি ম্যাডামরে গিয়া কইয়া দিই, এ আমাগো বিষয় না। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যা করণের করুক গিয়া। অন্য সময় হলে হয়তো অপাদি হালকাভাবে নিয়ে বাচ্চুদার সাথে ঠাট্টা করত, কিন্তু আজও যেন ওনার কথা শুনতেই পেল না। ও বলল, টাকা চুরি আবার হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস কলকাতাতেই এই চক্র তার কাজ চালাচ্ছে। কি কইতাছো? আবার টাকা হাওয়া হইব? হ্যাঁ বাচ্চুদা, উইশ কোম্পানি, ব্যাংক এবং সাইবার ক্রাইম এই ডিজিটাল চুরি রুখতে কিছু না কিছু ব্যবস্থা নেবে। তাই আমার মন বলছে তার আগে আরও বেশ কিছু লোকের টাকা চুরি হবে, কারণ ওরাও জানে খুব শিগগিরই চুরি আটকানো আমাদের কাছে বেশ মুশকিলের ব্যাপার। বোঝো ঠেলা। এই বলে বাচ্চুদা অপাদিকে আর না ঘাটিয়ে আবার নিজের কাজে মন দিলেন। অপাদি ওর কাজে ডুবে গেল। বাড়ি ফেরার আগে অবধি 3বার কার্তিক দাকে ডেকে চা খেলো, যা দেখে বাচ্চুদার বক্তব্য, অদৃশ্য চিন্তা। পরদিন সকালে অপাদি অফিসে এলো। দেখলাম বেশ ফুরফুরে মেজাজে। আমাকে গুড মর্নিং বলে গুনগুন করে গান করতে করতে ওর টেবিলের সমস্ত ফাইল আমাকে দিয়েও বলল, আমাকে একটু বেরোতে হবে দেবু, তুই আমার কাজগুলো একটু দেখে নে। এমনিতেই ভুতুরে ফোন আর অদৃশ্য হ্যাকার হাতের বাইরে, তার উপর কাজ পড়ে থাকলে সিপি ম্যাডাম একেবারে গিলে খেয়ে নেবে। তবে এই লালবাজার চত্বরের বাইরে 2-1 দিন কাটিয়ে এলে মাথাটা পরিষ্কার হয়ে যেত।
আমি বললাম, তোমার এই পরিস্থিতিতে ছুটি পাওয়া মুশকিল। বাজি ধরছি দেবু, আমি 15 দিনের মধ্যে ছুটি নিয়ে পগার পার হব। আমি জিতলে তুই খাওয়াবি, আর তুই জিতলে আমি খাওয়াবো। আরে বাজি ধরার কি আছে, শোনো। অপাদি আমার মুখের কথা শেষ করতে দিল না, বলল, বাচ্চুদা এলে আবার আটকা পড়বো, আমি যাই। আরে কোথায় যাচ্ছ বলে তো যাও। বাচ্চুদা তো আমাকে প্রশ্ন করে মাথা খারাপ করবে। বাচ্চুদাকে বলবি কম্পিউটার শিখতে যাচ্ছি, বাই। এই বলে অপাদি ঝড়ের বেগে বেরিয়ে গেল পার্কিং এর দিকে। নিজের গাড়ি স্টার্ট দিয়ে সে চলল তার গন্তব্যে। বাচ্চুদা সেদিন বেশ কিছুটা দেরিতে অফিসে পৌঁছালেন। ট্রেন অবরোধ ছিল সকালে, তাই আসতে দেরি হয়েছে। অপাদির কথা জিজ্ঞেস করাতে আমি বললাম, তাতে উনি রেগে গিয়ে বললেন, তোমার দিদি আবার নাটক শুরু করছে। আমারে তো ফোনে কইতে পারতো নাকি? কইয়া দিও আজ অ্যাবসেন্ট কইরা দিমু। আমি উত্তরে কিছু বললাম না। তবে আজ সিপি ম্যাডাম নেই শুনে বাচ্চুদা যেন ধরে প্রাণ পেলেন। তার বিশাল হা করে স্বস্তির হাসি দেখেই সেটা বোঝা গেল। তারপর উনি বললেন, এই দেবু, হেডাই মনে হইতাছে কোনো রাস্তা দেখছে। কম দিন তার ওনারে দেখতাছি না। ওনার এই আচরণ আমাগো কাজের জন্য পজিটিভ। আমি বললাম, তাহলে আপনি একদম টেনশন আর বকবক করে মাথা খারাপ করবেন না। বাচ্চুদা আবার তার দরাজ হাসি হেসে ফোন বার করে রিং করলেন। ওপাশ থেকে ফোন ধরলে উনি বললেন, কার্তিক, আমাগো রুমে 2 কাপ ফার্স্ট ক্লাস চা আর খাস্তা বিস্কুট দিয়া যা। চা খেয়ে আমি অপাদির দিয়ে যাওয়া ফাইলগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ ঘর ঘর আওয়াজ। চোখ তুলে বাচ্চুদার টেবিলের দিকে তাকিয়ে দেখি উনি এখন ঘুমের জগতে বিচরণ করে ছোট্ট পাওয়ার ন্যাপ নিচ্ছেন। আমি আবার আমার কাজে মনোনিবেশ করলাম। দুপুরে লাঞ্চ করতে এসে অপাদি বলল, বাচ্চুদা, দেবু, লাঞ্চ করেই বেরোবো। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? আমরা 3 জন কলকাতার 3 দিকে যাব, বিভিন্ন এটিএম গুলো পরিদর্শন করতে। আমরা প্রত্যেকে সিভিল ড্রেসে যাব, আর আমাদের সঙ্গে শুধু একজন করে সাইবার ডিপার্টমেন্টের লোক যাবে। দেখি আমার ষষ্ঠেন্দ্রিয়ের জোর কত। অর্ধেক কথা পেটে না রাইখা কইয়া ফেলাও না। আমাগো কি করতে হইব? চোখ কান খোলা রাখা ছাড়া তেমন কোনো কাজ নেই। শুধু পর্যবেক্ষণ আর ভিডিও করাটাই আমাদের কাজ। সঙ্গে কোন ব্যাংকের এটিএমে যাচ্ছি এবং তার লোকেশন নোট করতে হবে। বাকি কাজ করবে সাইবার ডিপার্টমেন্টের লোক। 3 জনের জন্যই গাড়ি রেডি আছে। কাজ শেষ করে যে যার বাড়ি চলে যাব। এরপর আমার দিকে ফিরে বলল, তুই আজ অফিসেই বাইক রেখে যাস। কাজ শেষ করে আমরা সরাসরি যে যার বাড়ি চলে যাব। কথাগুলো বলে অপাদি তার লাঞ্চ বক্সে মন দিল। বাচ্চুদা খাবার মুখে নিয়ে বললেন, কাল বৈশাখী। খেতে খেতে হোয়াটসঅ্যাপে মেসেজ আসার শব্দ হলো। আমি খুলে দেখলাম সুতীর্থর নম্বর থেকে মেসেজ এসেছে। আমাকে যে যে এটিএমগুলোতে যেতে হবে তার লিস্ট। অপাদি বলল তার ও বাচ্চুদার লিস্টও এলো বলে। খাওয়া শেষ করতে করতে 3 জনের মোবাইলেই প্রত্যেকের লিস্ট চলে এলো। আমার লিস্টে আছে 55টা এটিএম, আর এগুলো সবই দক্ষিণ কলকাতায়। আমি অপাদিকে জিজ্ঞেস করলাম, এতগুলো আজ কি করে হবে গো? অপাদি বলল, আমার লিস্টে আছে 73খানা এটিএম, বাচ্চুদার লিস্টে আছে 58টা এটিএম। যত রাতই হোক, আজকের মধ্যেই সব করার কাজ আমাদের শেষ করতে হবে। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত। বাচ্চুদা আর কোনো কথা বাড়ালো না, কিন্তু ওনার মুখ দেখে মনে হলো ওনাকে যেন কেউ এক গোছা কাল মেঘের পাতা চিবিয়ে খেতে দিয়েছে। আমরা 3 জন গাড়ি নিয়ে 3 দিকে বেরিয়ে গেলাম। আমি দক্ষিণ কলকাতায়, বাচ্চুদা মধ্য কলকাতা থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত, আর অপাদি নিজে উত্তর কলকাতার দিকে রওনা হলো। আমার সাথে সাইবার ডিপার্টমেন্টের চন্দন বলে একটি অল্প বয়সী ছেলে আছে। মুখ চেনা হলেও পরিচয় সেরকম ছিল না। আমাদের লিস্ট অনুযায়ী আমরা আমাদের কাজ শুরু করলাম ভবানীপুর থেকে। এটিএমের ভিতরে লোক ছিল। সে টাকা তুলে বেরোনোর পর আমরা ঢুকলাম। চন্দন প্রথমে পিন দেওয়ার জায়গাটা ভালো করে দেখল, তারপর কার্ডের স্লটটা ভালো করে পরীক্ষা করলো। তারপর আমাকে বলল, ঠিক আছে, চলুন দাদা, অন্য টিমে যাই। আমি ভিডিও করার পর জিজ্ঞেস করলাম, কি দেখছো বলো তো? চন্দন হেসে বলল, আরে দাদা, একটু অপেক্ষা করুন, সময় মতো সব বলবো। এরপর আরো 3টে এটিএমে একই রকমভাবে চন্দন পরীক্ষা চালালো, কিন্তু কিছুই পেল না। অবশেষে দেশপ্রিয় পার্কের একটি এটিএমে এসে আমি আমাদের এই কর্মকাণ্ডের উদ্দেশ্য বুঝতে পারলাম।
এখানে পিন নম্বর দেওয়ার জায়গা ভালো করে পরীক্ষা করে চন্দন বলল। দাদা দেখুন। আমি নিচু হয়ে খেয়াল করলাম একটা ছোট্ট টিপের মতো কি একটা জিনিস যেন একদিকে লাগানো আছে। ওটাই ক্যামেরা। চন্দন বলল। দেখুন, ওটা এমন ভাবে লাগানো আছে যে পিন নম্বর দিতে গেলেই ওই ক্যামেরায় ধরা পড়বে। এরপর চন্দন কার্ডের স্লটে পকেট থেকে এটিএম কার্ড বার করে ঢুকিয়ে দিল। কার্ডও স্লটের মধ্যে লক হয়ে গেল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি কোনো ট্রানজাকশন করবে নাকি? ও বলল, না। এরপর স্ক্রিনে নানা রকম লেখা ফুটে উঠল, কিন্তু চন্দন কোনো কিছু করলো না। কিছুক্ষণ পর ট্রানজাকশন বাতিল হয়ে গেল। এবার লক খুলে যাওয়ার পর কার্ড বার করার সময় ও খুব জোরে হ্যাঁচকা টান মারল। তার ফলে মনে হলো স্লট থেকে কার্ডের সাথে আরও একটি বস্তুও বাইরে বেরিয়ে এলো। ভালো করে দুজনে সেটাকে দেখলাম একটা খুব পাতলা ট্রান্সপারেন্ট চৌকো বস্তু, একদম স্লটের মাপে নিখুঁতভাবে কাটা। জিনিসটা দেখিয়ে চন্দন আমাকে বুঝিয়ে দিল, এটা হলো কার্ড রিডার। ওপর থেকে দেখে বোঝার উপায় নেই যে এই স্লটে কার্ডের মাধ্যমে টাকা তুলতে যাবে তার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস ফাঁস হয়ে যাবে। শুধু তাই নয়, পিন নম্বরও ক্যামেরার মাধ্যমে জেনে যাওয়া যাবে। আমি বললাম, সর্বনাশ, তার মানে অনেকের টাকা তো এতক্ষণে। এবার চন্দন স্লটে কার্ড রিডারটা আগের অবস্থায় ঢুকিয়ে দিয়ে বাইরে এসে লাইনে দুজন দাঁড়িয়ে থাকা ভদ্রলোকের উদ্দেশ্যে বলল, খারাপ আছে, টাকা তোলা যাবে না, আমরা এখন কাজ করব। এই বলে সে শাটার নামিয়ে দিল। এরপর সে ব্যাগ থেকে দুটো খুব ছোট্ট মেয়েদের টিপের মতো গোলাকার কালো কি একটা বার করল। আমাকে দেখিয়ে বলল, মাইক্রো স্পাই ক্যামেরা। ঠিক করে দেখে বলুন তো, এই স্লটটা যে আমার মতো করে খুলতে আসবে তাকে কোথা থেকে সবচেয়ে ভালো করে লক্ষ্য করা যাবে এবং ক্যামেরাতে ধরা পড়বে? আমি বললাম, এটিএমে তো ক্যামেরা লাগানো আছে। তাতে চন্দন বলল, আমরা আমাদের ক্যামেরা বসাবো, ব্যাংক কিচ্ছু বলবে না। এবার সমস্ত বিষয়টি আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই স্লটে কার্ড রিডার লাগানোর আসল লোককে ক্যামেরার মাধ্যমে ধরাটাই উদ্দেশ্য। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে ওকে দুই দেয়ালে ও সামনে আমাদের ক্যামেরা লাগাতে বললাম। চন্দন মিনিট পাঁচেকের মধ্যে 3টে ক্যামেরা লাগিয়ে ফেলল। এরপর শাটার খুলে আমরা বেরিয়ে এলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি যে ওই স্লটটা লাগিয়ে এলে, এতে তো এর পরেও অনেক লোকের তথ্য ফাঁস হয়ে যাবে। উত্তরে ও বলল, আমরা আমাদের মাইক্রো স্পাই ক্যামেরা লাগিয়ে অন করার সাথে সাথে পুলিশের কাছে খবর চলে গেছে। সব সময় এই এটিএমে এখন সিসিটিভি নজরদারি চলবে লালবাজার থেকে। আমাদের উদ্দেশ্য হলো ওই কার্ড রিডারের মালিককে ধরা। সে যখন ওটা নিতে আসবে তখন আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়বে। আমি হেসে বললাম, তার মানে চোরের উপর বাটপাড়ি করাটাই আমাদের কাজ। চন্দন হেসে বলল, যা বলেছেন। লিস্ট অনুযায়ী সেদিন সব এটিএমে আমাদের অভিযান চালাতে রাত 9টা বেজে গেল। মোট 3টে এটিএমে আমরা পিন নম্বরের জায়গায় গোপন ক্যামেরা এবং কার্ড রিডার পেলাম। এবার শুধু অপরাধীর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। বাড়ি ফিরে ডোরবেল বাজাতে মুখ ভার করে মানি দরজা খুলল। আমি বলতে গেলাম, জানোই তো আমাদের চাকরি। থাক, আমাদের তো পুলিশের চাকরি, ডিউটির কোনো ঠিক ঠিকানা নেই। এই কথা শুনে শুনে কান পচে গেছে। যত রাতি হোক না কেন, মিমির অঙ্কগুলো আজ দেখে দিতে হবে। ও আমাকে বলল। আমি ঠিক আছে বলে জুতো খুলে দোতলায় উঠতে যাচ্ছি, বৈঠকখানার ঘর থেকে টিভিতে বাবার নিউজ চ্যানেলে আলোচনা শোনার আওয়াজ পেলাম। পুলিশ এখনো পর্যন্ত অদৃশ্য হ্যাকারের হদিশ পায়নি। সাধারণ মানুষের টাকা কতটা সুরক্ষিত। আর দাঁড়ালাম না, দ্রুত পায়ে সোজা উপরে চলে এলাম। ফ্রেশ হয়ে এসে আধ ঘন্টা পর যখন আমি মিমিকে অঙ্ক করাতে বসলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকার শব্দ হলো। দেখলাম অপাদি মেসেজ করেছে। এখন বাড়িতে ঢুকলো। মোট 4টে এটিএমে গন্ডগোল পেয়েছে। মিনিট 5-এর মধ্যে বাচ্চুদার ফোন। ফোনটা ধরতেই উত্তেজিত বাচ্চুদার গলা শুনতে পেলাম। বাড়ি গেছো গিয়া? হ্যাঁ, পৌঁছে গেছি। আপনি কতদূর? ওই নৈহাটি প্ল্যাটফর্মে নাইমা হাঁটতে আসি। উনি আরো কিছু বলতে যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কটা এটিএমে গন্ডগোল পেলেন? 5 খান। লিস্টের আরো 6-7 খান বাকি আছে। কাল সকালে আগে ওই এটিএম গুলোতে যামু, তারপর অফিস। কি সাংঘাতিক কাণ্ড দেখছো? আর এটিএম এ টাকা উঠাইতে যামু না। আমি বললাম, এতদিন তো এটিএম থেকেই টাকা তুলেছেন। যদি আপনার তথ্য ফাঁস হয়ে গিয়ে থাকে
তাহলে এতদিন তা হয়ে গেছে, এখন আর টাকা না তুলে লাভ নেই। ওনার কথা শুনে মনে হলো উনি ভীষণ চাপে পড়ে গেছেন। আমি বললাম, চাপ নিয়ে লাভ নেই, এবার রহস্য সমাধান হবে। কইতাছো অপা কি কয়, নিজে নিজে কি ভাবে কারো বাপে 7 দিন নাই বুঝতে পারে। জিগাইলে এমন উত্তর দিবে, মনে হলো কেন জিগাইলাম। আমি বললাম, এতদিন তো ওকে দেখছেন, বুঝতে পারছেন না একটা রাস্তাও ঠিক পেয়েছে? পাইলেই ভালো। ওকে, গুড নাইট। গুড নাইট। কথাকলি গল্প চ্যানেলের আজকের নিবেদন এখানেই শেষ হলো। আমরা শীঘ্রই উপস্থিত হব এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং গল্পগুলি সরাসরি পড়ে ফেলুন কথাকলির গল্প ফেসবুক পেজে।